বাবন বা বাণীব্রত রায় তখন সদ্য রেলে চাকরি পেয়েছে। রাঁচিতে নতুন রেলের আবাসন পেতেই মাকে কলকাতা থেকে নিয়ে গেছে কদিনের জন্য। বাবাকে বুঝিয়ে সুঝিয়ে অনেক করে মা তনিমা দেবীকে এনেছে। জানে বাবার হয়তো কদিন অসুবিধে হবে, তবু নতুন চাকরির জায়গা সদ্য জয়েন করেছে। উচ্ছ্বাস তো একটা ছিলই। মাকে না দেখিয়ে বাবন থাকতে পারছিল না। বাবাকেও আনবে ভেবেছিল, ওনার সময় হয় না, বরাবর ব্যস্ত মানুষ। নিত্যদিনের হোটেল ব্যবসা আর বিদেশি লাল পানির দোকান ছেড়ে কোথাও নড়েন না। ব্যবসায় ওর ধ্যান জ্ঞান জগত আর কোনো কিছুতে সময় দিতে পারেন না। সারা জীবন বুকে সময় দিতে পারেননি, এখন ছেলেকে সময় দিতে পারেন না। এ নিয়ে রাগ করে না বাবন। ও জানে মাকে নিয়েই ওর বাঁচামরা, মাকে নিয়েই ওর সবকিছু। ওর জগতে বাবার অস্তিত্ব কোনোদিন ছিলই না, আজও নেই। ও আশা করা ছেড়ে দিয়েছে। মাকে কদিন নিজের নতুন বাসায় এনে তুলতে পেরে ও খুশি। এখন ছোট এক ঘরের বাসা, ওরই একধারে টয়লেট আর রান্নাঘর। রান্নাঘরেও বাসনপত্র অপ্রতুল। হাঁড়ি কড়াই বাটি ডেকচি কখানা আছে বটে, তবে অনেক কিছুই নেই। ছেলেদের সংসার কি মেয়েদের মতো অত গোছানো হয়? এটা আছে তো ওটা নেই। বাবন খালি গুজগুজ করছিল, মা এইখানে এভাবে তোমার থাকতে বোধহয় কষ্ট হবে। তনিমা কিন্তু ভারী খুশি। নতুন জায়গা, ছেলের নতুন বাসা। বলল, ও কিচ্ছু অসুবিধে হবে না, আমি ঠিক মানিয়ে গুছিয়ে নেবক্ষণ, তোকে অত ভাবতে হবে না। বাবন তবু বলে, সব কিছু কেনা হয়নি, যা যা লাগবে বলো, বাজার থেকে এনে দেব। তনিমা বলে, কিছু লাগলে সে বলবক্ষণ, তোকে অত ব্যস্ত হতে হবে না। মা আসতেই ছোট সংসারটায় যেন শ্রী ফিরে এলো। এখানে সেখানে ছড়ানো ছেটানো কাগজ গুছিয়ে, ঘরদোর মুছে, বিছানার ময়লা চাদর জানালার পর্দা কেচে ঘর একেবারে ঝকঝক করতে লাগল। তাছাড়া এতদিনের হোটেলের বিস্বাদ খাবারের পর মায়ের হাতের রান্না, আহা, তার যেন স্বাদই আলাদা। যত্ন করে মুখের সামনে এমন করে বাড়িয়ে দেওয়ার মায়েই আলাদা। মুশকিল হলো রান্না করতে হয় কেরোসিন স্টোভে নিচে বসে। গ্যাসের কানেকশন এখনো পেতে দেরি হবে। হাতেই বাটানা বাটা কুটোনো কোটা, সবই নিচে বসে। মা এ নিয়ে কোনো আপত্তি তোলেনি। ওই নিচে বসেই দিব্যি রান্না বাড়া চালিয়ে নিল। সমস্যা শুধু তো একটা নয়। নতুন বাসায় আসবাব বলতে একটা সিঙ্গল বেড সাইজের চৌকি, একটা কাঠের চেয়ার, কাঠের টেবিল আর একটা কাঠের আলমারি। একা থাকার মতো জোগাড় যন্তর আর একজন এসে গেলে মুশকিলই বটে। একটা সিঙ্গল বেড, মায়ের শুতে অসুবিধে হবে ভেবেছিল সে। চিন্তিত মুখে বলল, মা এইটুকু চৌকিতে তুমি শুতে পারবে? তনিমা হাস্যমুখে বলে, কেন, এখন তো ঠান্ডা পড়ে গেছে। মায়ে পোয়ে জডামডি করে লেপের নিচে ঠিক শুয়ে যাবক্ষণ। বাবন বলে, ওই চৌকিতে একজনই ভালোমতো আটে না তো দুজন। তনিমা জোর গলায় বলে, ঠিক আটবে, দেখে নিস। ডিসেম্বর মাস। রাঁচিতে শীতের শিরশিরানি শুরু হয়ে গেছে। বেলা 10টাতেও ফুল সোয়েটার, কানে মাফলার, একটা তোষক আর একটা লেপ সম্বল। মাকে সিঙ্গল বেড ছেড়ে দিয়ে মেঝেতে তোষকটা পেতে নেবে ভাবছিল। ওইটুকু জায়গায় কি দুজনে শোয়া যায়? তনিমা শুনল না। ওই চৌকিতে রাতে জডামডি করে শুল লেপের নিচে। ফল হলো অন্যরকম। দুজনে দুজনের আঁকড়ে ধরে। ছেলের বুকে মায়ের বুক। শরীরে এক অনুভূত হয়। লেপের তলা উত্তাপ বাড়ছিল। মা বলল, বাবন আসতে। বাবন বলে, আমার লক্ষ্মী মা। পরদিন যখন ঘুম ভাঙল তখন 6:30। রোদে তেজ নেই, কুয়াশা করে আছে। সে তাড়াতাড়ি উঠে পড়ল। বাবন আগেই উঠে পড়েছে, স্নান করছে। 7:30টায় ডিউটি বেরিয়ে যাবে। তনিমা মুখে চোখে জল দিয়ে রান্নাঘরে ঢুকল ছেলের জলখাবার তৈরি করতে। পাউরুটি দিয়ে ডিমের টোস্ট আর গরম চা। স্টোভটা জ্বেলে ধরফট করে কাজ করছিল। নিচে স্টোভটা জ্বলছে। উপরের তাক থেকে চিনি বের করতে গিয়ে শাড়ির ঝুলন্ত আঁচলটায় দপফস করে আগুন ধরে গেল। অন্যমনস্ক ছিল, প্রথমটা খেয়াল করেনি। পেছন ফিরতেই ভয়ে জীবন উড়ে গেল। আঁচলটা দাউ দাউ জ্বলছে। ছুটিতে সে আঁচলটা নামিয়ে দিল নিচে। সঙ্গে সঙ্গে তার শাড়ির নিচেটা জ্বলতে শুরু করল। সে প্রাণপণে চেঁচাতে লাগল, বাঁচাও, বাঁচাও, আগুন, আগুন দ্রুত ছড়াতে শুরু করেছে। শাড়ির নিচের পাট থেকে ছায়াটাও ধরে গেল। আগুনের শিখা দ্রুত উঠছে উপর দিকে। তনিমা চেঁচাতে থাকে, বাবন শিগগির আয়, আমার কাপড়ে আগুন ধরে গেছে। তনিমার চেঁচানি শুনে দ্রুত টয়লেট থেকে বেরিয়ে এলো বাবন।
কোনোরকমে একটা তোয়ালে জড়িয়ে মায়ের শাড়ি এবং সায়াতলা থেকে জ্বলছে দেখে ঝাঁপিয়ে পড়ল তরিগডি। খোলো কাপড়গুলো। মা তখন যেন ভ্যাবলা মেরে গেছে, হাত পা সরছে না, ভয়ে আড়ষ্ট হয়ে খালি চেঁচাচ্ছে। বাবন সক্রিয় হলো তাকে বাঁচাতে, কুচি খুলে দিল। তনিমা লজ্জায় বাধা দিল। বাবন চেঁচিয়ে ওঠে, ছেড়ে দাও, ওটা জ্বলছে। বাবন জোর করে তনিমার হাত ছাড়িয়ে জ্বলন্ত সায়টা নামিয়ে দেয় নিচে। তারপর তাকে সরিয়ে আনে একপাশে। ছেলের সামনে এভাবে আচমকা অ্যাকসেট হয়ে গিয়ে হচকিয়ে গিয়েছিল সে। শিউরে উঠেছিল লজ্জায়। এ কি কাণ্ড হল? এ মুখ কি করে দেখাবে এবার কাউকে? বাবন তখন হঠাৎ হঠাৎ করে টয়লেট থেকে এনে জল ঢালতে ব্যস্ত জ্বলন্ত শাড়ি সায়ার উপর। ওর সামনে ওর মা যে অ্যাকসেটটা যেন খেয়ালই নেই। আগুন নিভিয়ে ও যখন মুখ ঘুরিয়ে তাকাল তখন দেখল মা দেওয়ালের দিকে মুখ করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ও শশব্যস্ত হয়ে এগিয়ে এসে ব্যাগ থেকে একটা অন্য শাড়ি বের করে এগিয়ে দিতে যায়। এ নাও, এটা পরে নাও। তনিমা পলকে ক্রোধে ওর এগিয়ে দেওয়া শাড়ি একপাশে ছুঁড়ে ফেলে দেয়। এগিয়ে এসে বাবনের গালে সপাটে এক চট কষিয়ে দেয়। আমার মানিজ্য আর কিছু বাকি রেখেছিস? শয়তান জানোয়ার কুকুর কোথাকার! আমায় কাপড় দিতে এসেছে, এখন ঢং হচ্ছে। বাবন গালে হাত বোলাতে বোলাতে বোকা বোকা গলায় বলে, তোমার শাড়ি সায়াজ বলছিল তো। তনিমার রাগ আরো জ্বলে ওঠে। ওর মাথার চুলের মুঠি ধরে কিল ঘুষি চট অনবরত মারতে থাকে। বাবনের পিঠ লক্ষ্য করে চেঁচিয়ে ওঠে, না না, কিচ্ছু খুলবি না, হাত দিবি না তুই। ওর মার খেয়েও বাবন হাসে, এ তো আচ্ছা মুশকিল। তনিমা চেঁচাতে চেঁচাতে কেঁদে ফেলে, আমি তোর মা হই একবার মনে হলো না? বাবন বলে, দেখো, তুমি আমার মা হও ঠিক আছে, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না এমনটা না করলে তোমায় বাঁচানো যেত না? তুমি পুরো জ্বলে যেতে। জ্বলে যেতাম তো যেতাম, আমি তো তা হতে দেব না। আমি বেঁচে থাকতে তোমায় মরতে দিই কি করে? তুমি তো জানো তোমায় আমি কতটা ভালোবাসি। ভালোবাসিস না ছাই, যত মন ভোলানো কথা। মায়ের মান ইজ্জত সব শেষ করে আবার ভালোবাসা দেখাচ্ছে। আমি তোমায় ভালোবাসি না। কি বলতে চাব? পুরুষ মানুষের ভালোবাসা মুসলমানের মুরগি পোষা, বুঝলি? কাল রাতেই বুঝেছি তুই আমায় কতটা ভালোবাসিস। কি বলতে চাও? আমার উপর তোর বরাবর চোখ আছে, তুই অস্বীকার করতে পারিস। আমাকে এখানে আনার পেছনেও তোর অন্য উদ্দেশ্য আছে। বাবন বোঝে ঝগড়া এখন মিটবে না। ও বলে, সোজা জিনিসটা সোজাভাবে না নিয়ে বাঁকাভাবে ধরো। তোমায় কিছু বলাই বৃথা। আমি চললাম ডিউটিতে। কবে ফিরব জানি না। তনিমা ঝানিয়ে ওঠে, কবে ফিরব জানি না মানে? আজ ফিরবি না? বাবন বলে, না। বাবনের স্নান হয়ে গিয়েছিল, শেপটেপ করল না আর। জলখাবার হয়নি, সুতরাং খাওয়াও হল না। জামাকাপড় পরে ডিউটির ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। ওর বেরিয়ে যাওয়ার বহর দেখে মনে হলো শীঘ্র ফিরবে না। কেমন যেন উডনচণ্ডী মেজাজ। ও দ্রুত পদক্ষেপে বেরিয়ে যেতে তনিমা দরজা লাগিয়ে গুম মেরে বসে রইল কিছুক্ষণ। তারপর একটা অন্য শাড়ি সায়া পরে খাটে মুখ গুজে পড়ে রইল। নানারকম উল্টোপাল্টা চিন্তা চক্রাকারে ঘুরতে লাগলো মাথার মধ্যে। শয়তান কুকুরের বাচ্চাটার বড় বার বেড়েছে। প্রশ্রয় পেয়ে পেয়ে বড় বাড়াবাড়ি শুরু করেছে। ওর সামনে ইজ্জত আব্রু সামলে রাখাও দায়। সবসময় যেন সুযোগের অপেক্ষায় ঘুরঘুর করছে, একটু ফাঁকা পেলে হয়। মা হলেও তনিমা ওর চোখে লালসা লক্ষ্য করেছে অনেকবার। কি বিচ্ছিরি তেরছাভাবে তাকায় ওর দিকে। টুক করে দেখেই চোখ সরিয়ে নেয়। ভাবে মা কিছু বুঝতে পারবে না। তনিমার চোখ এড়ানো অত সোজা নয়। ওর ওরকম হাবভাব উস্কুস চাউনি দেখে বারবার তনিমার মনে প্রশ্ন জেগেছে, বাবন কি চায়? মায়ের সঙ্গে এ ধরনের আচরণের কারণ কি? ও কি পাগল হয়ে গেল? না না, ও পাগল নয়, ও খুব শেয়ানা। না হলে এমনভাবে তাকে এখানে একা এনে ফেলত না। এর পেছনে ওর আগে থেকেই প্ল্যান ছিল, মাকে এখানে একা পেয়ে কাবু করার প্ল্যান। শয়তান জানোয়ার পাষণ্ড ছেলে একটা। দিনে দিনে একটা পাষণ্ড তৈরি হয়েছে। নিজের মাকেও ছাড়ে না। বহুদিন স্বামীর ভালোবাসা নেই। সে এখন স্বামীর পরিত্যক্ত সম্পত্তি। স্বামী অন্য ঘরে শো। বহুদিন বাদে শরীরে তোলপাট তুললে সে নিজেকে ধরে রাখবে কি করে? কতক্ষণ চুপ করে থাকবে? নানারকম চিন্তা ঘুরছিল মাথায়। তনিমা খাট থেকে নেমে দেওয়ালে টাঙানো বড় আয়নাটার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে আপাদমস্তক। মুখখানা তার সুন্দর বটে, এককালে বহু পুরুষকে ঘায়েল করেছে।
কিন্তু এখন তো তার বয়স হয়েছে 42 ছুঁই ছুঁই এই ফেব্রুয়ারিতে। এখন আর এত ঘটা করে ঘাটার মতো কি আছে এই শরীরে? কিছুই তো বিশেষ চোখে পড়ছে না। কোনো সকালে ছেলেটা বাসা ছেড়ে বেরিয়ে গেছে, এখনও ফেরার নাম নেই। মোবাইলে এতবার কল করছে, একবারও ধরছে না। রিং বেজেই চলেছে। তনিমা হাজার হোক তার মা, একমাত্র সন্তানের উপর কতক্ষণ রাগ পুষে থাকবে? 9 ঘণ্টা কাটতে না কাটতেই তনিমার রাগ পাতলা হয়ে এলো। মনটা ভরে উঠল অনুশোচনায়। আজ সকালে জলখাবার করতে গিয়েই ওই কাণ্ড। ছেলেটা জলখাবার খাওয়া তো দূর, টিফিনে ঘরে এলো না দুপুরের খাওয়া খেতে। সারাদিন বোধহয় না খেয়েই আছে। কাল রাত থেকেই মেজাজটা চেগেছিল বাবনের উপর। গায়ে হাত দিয়ে এভাবে ঘাটার পর থেকেই রাগটা বেড়েছিল। সকালের কাণ্ডে সে রাগের বারুদে আগুন লেগেছে। এখন কেন যেন মনে হচ্ছে তনিমা ওর উপর একটু বেশি রাগারাগি করে ফেলেছে। ছেলে এখন স্বাবলম্বী, তার উপর রেলে চাকরি করে। বাবা তো বিয়ে করা বুকে ভুলেই গেছে। ছেলে যদি বাবার বুকে পছন্দ করে তাতে ক্ষতি কি? আর বাপু ওকে সব ব্যাপারে দোষ দেওয়া যায় না। ও তো বলেছিল নিচে আলাদা শোবে। তনিমাই তো একসাথে শোবার জেদ করল। এক খাটে শুলে তো এরকম একটু তো সহ্য করতেই হয়। তনিমাই আগুন আগুন করে চেঁচিয়ে ওকে ডাকল। কোনো ছেলে মায়ের কাপড় জ্বলছে দেখে স্থির থাকতে পারে? ছেলে কোথায় তার প্রাণ বাঁচাল, আর সে কিনা এমন ছেলেকে দুচ্ছাই করে না খাইয়ে চড় মেরে বাসা থেকে বের করে দিল। পোড়া কপালে বুদ্ধিশুদ্ধিও যেন লোপ পেয়েছে। ছেলে যদি তার জ্বলন্ত কাপড় খুলে তাকে বাঁচায় তাতে তার দোষ কোথায়? ছেলে পায়েস খেতে ভালোবাসে, সারাদিন খায়নি, তাই রাতে একটু খেজুর পাটালি গুড়ের পায়েস আর ফুলকপির বাদাম দেওয়া সবজি করে রাখল তনিমা। কিন্তু অপেক্ষাই সার। অভিমানী ছেলে রাত 10টাতেও ছেলে ঘরে ফিরল না। বলে গিয়েছিল আজ ফিরবে না, তো সত্যি ফিরল না। চিন্তায় চিন্তায় দিশেহারা হয়ে পড়ল তনিমা। এ বিদেশ বিভুই যে কাকেই বা চেনে। রাত অনেক হয়েছে। এই রেল আবাসনে কয়েকজন কলিগ থাকে বাবনের। এত রাতে সবাই ডিউটি থেকে ফিরে ঘর অন্ধকার করে শুয়ে পড়েছে। কাকেই বা জিজ্ঞেস করবে বাবনের ডিউটি ঠিক কোনো রেল অফিসে। অফিসটা জানলে না হয় একবার ঘুরে আসা যেত। রাতটা চিন্তায় চিন্তায় জেরবার। বিছানায় একলা শুতে মন উঠল না। কাল কত সুন্দর ছেলের উষ্ণতায় একসাথে শুয়েছিল। আজ সে বিছানা ঠান্ডা কনকনে। ঘরে মন টিকল না। মোড়া পেতে বারান্দায় বসে রইল তনিমা। ঠান্ডায় হিম পড়ছে। আশপাশের রাস্তাঘাট কুয়াশা ঢেকে গেছে। তবু ঘরে গেল না সে। চাদর মুড়ি দিয়ে ঠায় বসে রইল ছেলের অপেক্ষায়। পরের দিন ভোর হতেই সকালের ডিউটিতে বেরোনো কয়েকজন ওই ঠান্ডায় তাকে দেখে বলল, কি ব্যাপার মাসিমা, এত ভোরে উঠে বসে আছেন? তনিমা বলল, কাল ডিউটি থেকে ঘরে ফেরেনি আমার ছেলে। এক ভদ্রলোক বললেন, সে কি, ও তো স্টেশন অফিস থেকে বিকেল 4টেতেই বেরিয়ে গেছে। অন্য কোথাও চলে গেল না তো? তনিমা বলে, কি জানি, একটু দেখুন না। কাল থেকে চিন্তায় সারা রাত বারান্দায় বসে আছি। ছেলেটা তবু ফিরল না। মোবাইলে ফোন করুন না। করেছি, ধরছে না। বাড়িতে কি ঝগড়া হয়েছিল? সে একটু হয়েছিল বটে, তবে এত রাগ করার মতো কিছু নয়। আপনি চিন্তা করবেন না, আপনি ঘরে যান, আমরা দেখছি। ভদ্রলোককে বলায় কাজ হল। ওনার সঙ্গী সাথীদের উনি কি সব বুঝিয়ে বললেন ভোজপুরি ভাষা। 1 ঘণ্টার মধ্যেই দেখা গেল একটা লজডে স্কুটারে কার পেছনে চড়ে বাবন আসছে। বারান্দা থেকেই দেখতে পেল তনিমা। চোখাচোখি হতেই বোঝা গেল মুখ গোমড়া। কালকের অভিমান এখনো পড়েনি। উপরে সিঁড়ি দিয়ে উঠে আসতেই তনিমা ওর জামার কলার টেনে ধরল। কোথায় গিয়েছিলি? তনিমার উগ্রভাব দেখে স্কুটারের সঙ্গীটি চম্পট দিল। ছেলের হাত ধরে হিট হিট করে টেনে ঘরে এনে বসাল। কাল থেকে এতবার ফোন করছি, ফোন ধরিসনি কেন? বাবন উদাসীন উত্তর দেয়, ধরে কি হবে, খালি তো বলবে সব আমার দোষ আর আমার দোষ। তনিমা ওর সামনে জলের গ্লাস ধরে, আচ্ছা বাবা, দোষ দিই আর যা করি, ফোনটা তো ধরবি। কি চিন্তায় যে ফেলেছিলি না তুই? বাবন জলটায় অল্প খেয়ে নামিয়ে রাখে, তোমার ওরকম কথার জন্যেই তো ফোন ধরিনি। শুধু দোষ আর দোষ। ওর হাত ধরে টেনে নিজের কাছে আনে তনিমা, এত রাগ, এত অভিমান আমার উপর। আমার উপর অভিমান করে বাড়ি ফিরলি না। কাল আমার সারারাত কিভাবে যে কেটেছে। চিন্তায় ভাবনায় আমার কি যে অবস্থা। খালি ভাবছি, কেন তোকে শুধু শুধু অতগুলো কথা বলতে গেলাম? কেন যে তোর উপর রাগ করতে গেলাম? সারারাত শুইনি, এই ঠান্ডায় বারান্দায় বসে আছি, এই বুঝি তুই আসবি, এই বুঝি তুই আসবি ভেবে।
বাবন বলে, শুনেছি, ভৈরবদা বলল। সেটা শুনেই তো সাত তাড়াতাড়ি চলে এলাম। না হলে তো ভেবেছিলাম আরও দুদিন ফিরব না। আমি ঘরে থাকলেই যদি এত অসুবিধে, ঘরে আর ঢুকবি না। তনিমা বলে, আমায় একা ফেলে চলে যাবি তো আমায় এখানে আনলি কেন? কার জন্য এখানে এলাম? তোর জন্যই তো। আর ঠিক আছে বাবা, তোকে আর দোষ দেব না। তুই যা করতে চাস আর কিচ্ছু বলবো না, সব মেনে নেব। বাবন জল খেতে গিয়েও যেন এবার জোর বিষম খেল। কাশতে কাশতে বলল, কি বলছো কি তুমি? তনিমা বলতেই থাকে, হ্যাঁ রে, কাল রাতে আমি অনেক ভেবে দেখলাম। দেখ বাবন, তুই বড় হয়েছিস, পুরুষ হয়েছিস। তোর কাছে আমার আর ধাকাধাকির কিছু নেই। তুই আমার সব দেখে নিয়েছিস, সবই জানিস, একদম নিজের বউয়ের মতো। আগেকার দিন হলে কোনো পুরুষ যদি কোনো কুমারী কন্যাকে একসেট দেখে নিত, তাকে ওই কন্যাকে বিয়ে করতে হতো। বাবন বলে, সত্যি মা, তুমি সত্যি বলছো? তনিমা বাবনের মুখটায় হামি দেয়, টেনে আনে বুকের কাছে। হ্যাঁ লক্ষ্মী, আমি কুমারী মেয়ে নই, তবে স্বামী পরিত্যক্তা। তোর বাবা গত 5 বছর হলো আমাকে কাজ করে দেয় না। বাবন প্রশ্ন করে, কেন? তনিমা বলে, তোর বাবা চেয়েছিল ওর হোটেলে আমি বারডান্সার হই। আমি রাজি হইনি। ওর ফালতু ব্যবসায় বারডান্সারদের ইজ্জত বলে কিছু থাকে না, সব খদ্দেরের সামনে নিলাম হয়ে যায়। আমি রাজি হইনি বলেই ওর নাকি আমাকে আর ভালো লাগে না। এখন অন্যদের সঙ্গে দিন কাটায়। সে যাক, ও যা পারে করুক। আমাকেও আমার রাস্তা খুঁজে নিতে হবে। এখানে এসে আমি দেখলাম তুই আমাকে পছন্দ করিস, আমাকে চাস। তোর কাছে শুধু শুধু আর আমি লজ্জা পাব না। এখন থেকে তুই আমার স্বামীর মতো। তোর কাছেই থাকব আর কলকাতা ফিরব না। মায়ের কথাগুলো শুনে এত গরম হয়ে পড়ে বাবন ও যেন আর নিজেকে স্থির রাখতে পারে না। আনন্দে লাফিয়ে ওঠে মায়ের পুকুরে ঠাকুর ডুবানোর জন্য।